আমরা নির্দ্বিধায় আসলে অপেক্ষায় সবাই আছে যে কি হয়, অবস্থাটা কি হয়, আসলেই তিনি দেশে ফেরেন কিনা, নাকি উনি এমনি এমনি বলেছেন সাধারণ নাগরিক হতে পারে, কিন্তু অবশ্যই এই জায়গায় একটা উৎকণ্ঠা আসলে দেখা যাচ্ছে। দেখবেন আমি এখানে একটা শেষ কথা বলি, দেখেন এমনি এমনি বললেন কিনা, এটাও হতে পারে, হয়তো এমনি এমনি বলছেন, দলের নেতা কর্মীদেরকে উদ্দীপ্ত করার জন্য বলছেন, হতে পারে। কিন্তু তখন যখন এক সময় তো এই মাসের 31শে ডিসেম্বর শেষ হয়ে যাবে, তাই না, থেমে থাকবে না তো 5 মাস। তো 31শে ডিসেম্বরের পরের দিন 1 জানুয়ারি 2027, সেই দিন যদি উনি না আসেন কি বলবেন? তখন তার নেতাকর্মীরা বলবেন আমি আসতে চেয়েছিলাম, মানে উনি আসতে চেয়েছিলেন, সরকার আসতে দেয়নি। তখনও কিন্তু আরেক ধরনের ব্লেম গেম শুরু হবে, সেটা হলো আরেক ধরনের পলিটিক্স। কাজে আমি মনে করি উনি আসুন অথবা না আসুন, লাভটা বেসিক্যালি আওয়ামী লীগেরই হচ্ছে। ঠিক আছে, আপনি আগে বলেছিলেন 2000-এর বেশি নেতাকর্মীকে বহিষ্কার করেও বিএনপি চাঁদাবাজি নিয়ন্ত্রণে আসলে ব্যর্থ। ক্ষমতায় আসা 4 মাস পর মাঠের চিত্রটা আসলে কি মানে একটু হলে বদলেছে, নাকি আগের মতোই আছে, নাকি পুরনো কাঠামোতেই তারা আসলে এই চাঁদাবাজির কর্মকাণ্ড কর্মযজ্ঞ চালিয়ে যাবে? আপনি কি ভাবছেন? শুনেন, মানুষের চরিত্র এত সহজে চেঞ্জ হয় না। বিএনপি আগে যে মানে ইলেকশনের আগে অনেকগুলি তারা কিন্তু বহিষ্কার করছে, যে চাঁদাবাজি করছে অথবা তারা দলের ইয়ের বাইরে কাজ করছে, এই জন্য তাদের বহিষ্কার করছে অনেক নেতাকর্মীকে। ওই নিয়ে তখন খুব আলোচনা হয়েছে। অনেকে এমন বলেন তাহলে এখন তো আর বহিষ্কার করতেছে না, তাহলে কি চাঁদাবাজি কমে গেল? না, চাঁদাবাজি কমে নাই। চাঁদাবাজি আগে যা ছিল এখনও তাই আছে, মাস্তানি আগের মতো এখনও আছে, দখলদারিত্ব আগের মতোই আছে। তাহলে এখন বহিষ্কার হচ্ছে না কেন? হচ্ছে না এই কারণে তখন বিএনপির পক্ষে এই বহিষ্কার করাটা প্রয়োজন ছিল এই কারণে যে তারা মনে করতেছিল যে আমি যদি বারবার এরকম বহিষ্কার করি তাহলে জনগণের কাছে একটা মেসেজ যাবে যে এরা দুর্নীতিকে সহ্য করে না, অতএব এদেরকে ভোট দিতে হবে। তখন আপনার ভোট পাওয়ার আকাঙ্ক্ষা ছিল, তখন আপনার মানুষের কাছে নিজেকে ভালো করে দেখানোর একটা আকাঙ্ক্ষা ছিল। পরে আর নাই, পরে আর কিন্তু নাই। আমি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি, ওই যে গ্রামের বাড়িতে দেখবেন যে বিয়ের সময় মেয়ে দেখে, মেয়েকেও সাজিয়ে গুছিয়ে নিয়ে আসে, ছেলেও খুব কোট টোট পরে যায়। তারপরে বিয়ে যখন হয়ে যায় তারপরে কি তারা সারাক্ষণ ওরকম পোশাকে থাকে না কিন্তু, তারপর তারা 8 পরে পোশাকে থাকে, লুঙ্গি বেড়ে ঘুরতেছে। খেয়াল করেন জিনিসটা। তো এই যে জিনিসটা যে আমার তো এখন এই বিয়ে আমার হবে কিনা আমি জানি না, আমাকে পছন্দ করবে কিনা আমি জানি না, এই জন্য পছন্দ করানোর জন্য আমি অনেক কিছু করছি। তো তখন তো ভাই ইলেকশন ছিল, পলিটিক্যাল পার্টিগুলির জন্য তো ওই ইলেকশনটা ইম্পর্টেন্ট। তো ইলেকশনে পাস করার জন্য দেখাইছে আমি এত নীতিবান, আমি এমুক করি তমুক করি, আমার দলের একজন লিডার যদি চুরি করে তারা আমি বের করে দেই, দেখাইছে। ইলেকশন শেষ, এখন তো দেখানোর দরকার নেই। কাকে দেখাবে? ইলেকশনের বিষয় যেহেতু আসলো, আমরা ইলেকশনের আগে এরকম অনেক কিছু শুনেছিলাম যে এবার সরকার গঠন হলে এটা হবে ওটা হবে, আমরা এটা করব না ওটা করব না, মানে ক্ষমতায় থেকে আমরা নিজেরা ক্ষমতা ভোগ করব না, বিশেষ কোনো সুবিধা নেব না, এরকম অনেক কিছু বলতে দেখা গেছে। বিশেষ করে জামাতে ইসলামী কিন্তু বলেছিল যে তারা সরকারি সুবিধা তারা গ্রহণ করবেন না। বাস্তবে আসলে কি হচ্ছে? জামাতে ইসলাম সংসদে যখন বিবৃতি পেয়েছিলাম যে আমরা এর বিরোধিতা করছি, আমরা এটা নিব না ওটা নিব না বলেছিলেন তারা সংসদ সদস্যরা। না, এটা তো আপনার হলো, আমি বলি আপনাকে, এটা তো বিএনপিও করছে। বিএনপি ইলেকশনের পর প্রথম যেদিন শপথ নিল ওই দিনই তো বলছে আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নেব না, তারা নেয়নি। এবং তারপর আইন করে এটা বাতিলও করে দিয়েছে, কেউ ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না। এবং এটা জামাত আরও আগে বলছে, জামাত মানে ইলেকশনের ডেট হওয়ার আগেই বলছে তারা যে আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নেব না। পরে আবার সংসদ শুরু হওয়ার পর দেখলাম যে জামাতের যে জোট, ওই জোটের থেকে তারা গাড়ি চাচ্ছে যে আমাদের জন্য মানে কাজ করার জন্য গাড়ি দেওয়া হোক। তো এখন ওইটাও একই জিনিস, কিন্তু আগে মানুষকে মানে বোঝাতে চাইছে যে আমরা কত সৎ, পরে এটা হয় নাই। আবার আমরা প্রাইম মিনিস্টারকে দেখলাম যে উনি নিজে বললেন যে আমি সরকারি গাড়ি নেব না, সরকারি তেল নেব না, সরকারি ড্রাইভার নেব না, উনি কিন্তু বলেছেন এবং উনি নেননি, উনি এখনও নেননি। কিন্তু ওনার মন্ত্রীরা কি এটা করতে পারছেন? উনি এটা নিলেন না কেন? আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি আপনাকে। প্রাইম মিনিস্টার যখন বলেন আমি তেল নেব না, ড্রাইভার নেব না, গাড়ি নেব না, সরকারের অথবা দেশের অর্থনীতিতে কি তাতে বিরাট কোনো পরিবর্তন হয়? তা তো আর হয় না। কতটুকু তেল পায় জানেন? প্রতিদিন 18 লিটার তেল পায় প্রতিদিন। একজন মন্ত্রী, তার জন্য বরাদ্দ হলো প্রতিদিন 18 লিটার তেল। ড্রাইভারের বেতন, আর একটা সরকারি পুল থেকে একটা গাড়ি পায়। এই গাড়িটা আবার চাকরি চলে গেলে পরে দিয়ে যেতে হয়। তাহলে এগুলো কিন্তু খুবই সাময়িক একটা প্রাপ্তি।
যখন প্রাইম মিনিস্টার বললেন যে আমি এগুলো নেব না, এই বলার মাধ্যমে উনি জনগণকে, দেশকে অথবা ওনার মন্ত্রিসভাকে একটা মেসেজ দিতে চেয়েছিলেন। সেই মেসেজটা হলো যে আমরা জনগণকে বলতে চাই যে আমরা কিছু নিতে আসি নাই, বরং আমরা আপনাদের কিছু দিতে আসছি। এই মেসেজটা দেওয়ার জন্য উনি চেষ্টা করেছেন। এই মেসেজটা ওনার যারা কলিগ, মানে ওনার ক্যাবিনেটের যারা মেম্বার, তাদের কাছে পৌঁছায় নাই। তাকে তো কেউ অনুসরণ করে নাই। তাকে তার মন্ত্রীদের মধ্যে একজন মাত্র মন্ত্রী অনুসরণ করছে, তিনি কৃষিমন্ত্রী। উনি বলেছেন উনি নেবেন না। উনি ছাড়া আর একটা মন্ত্রীও ওনার এই এক্সাম্পলটাকে ফলো করে নাই, একজনও না। কেন করলো না? এটা একবার চিন্তা করে দেখেন। করলো না এই কারণে যে তারা হয় মনে করছে এই লোক কিছু বুঝে না, এটা মনে করছে, অথবা মনে করছে সে বলুক আমার কাজ আমি করবো, এটা তো আমি পাই। ভাই আপনি যেমন পান প্রাইম মিনিস্টারও তো পায়। তো প্রাইম মিনিস্টার যদি ত্যাগ করার মানসিকতা থাকে, আপনার মধ্যে নাই কেন? এবং এই যে না থাকার পর আপনি তার সামনে যাচ্ছেন, বারবার যাচ্ছেন, আপনি প্রতিদিন মিটিংয়ে বসতেছেন, আপনার লজ্জা করে না? দেখেন আমি আরেকটা কথা বলি, ওরা কি গরিব? আমি নিজে যেদিন প্রাইম মিনিস্টার ডিক্লারেশনটা দিলেন, আমি নিজে এই প্রত্যেকটা মন্ত্রীর যে নির্বাচনের সময় যে হলফনামা দেয় একটা, আমি এটা চেক করে দেখেছি। এদের মধ্যে সবগুলির মধ্যে সবচেয়ে তাদের মানে আপনার যে হিসাব দাখিল করছে, সেই দাখিলকৃত হিসাবের আলোকে সবচেয়ে দরিদ্র হলো তারেক রহমান নিজে। তারেক রহমানের ইনকাম নাই, মানে ওনাদের তুলনায় তেমন কিছুই নাই। ওনার ইনকাম হলো মাত্র আপনার 56,000 টাকা পার মান্থ। এটা ওনার ইনকাম, মানে আগের মন্ত্রী প্রাইম মিনিস্টার আগের ইনকাম। তাহলে ওনার ইনকাম তো কম। তো যে লোকটার ইনকাম কম সে ত্যাগ করার সাহস করতেছে। আমরা যদিও আপনাদের ইনকাম বেশি, আপনারা পারেন না কেন? আমরা কিন্তু এটাও জানি বাংলাদেশের প্রেক্ষাপটে যে হলফনামায় যা থাকে সেটা আসলে কখনোই সত্য হয় না। এটা আসলে একটা সাজিয়ে গুছিয়ে পেশ করা। ঠিক আছে, মানলাম। যদি আপনি জানেন তাহলে আমার কথা হলো তারা সব মিথ্যা। আমি একা জানি না, আমরা জনগণরা জেনে অভ্যস্ত। আমরা জনগণ জানি, ওনারা জানেন না। জানি না তারা জানেন কিনা। একটা অন্য প্রসঙ্গে এবারে যাই, কারণ ওই প্রসঙ্গে কথা বলতে গেলে যে 1000 বছরের ইতিহাস আমরা জেনে অভ্যস্ত, একটা সাজিয়ে গুছিয়ে পেশ করা হলফনামা। আমরা সে প্রসঙ্গে যেতে চাই না। জুলাই অভ্যুত্থানের পরে জামাতে ইসলামকে অনেক বেশি সুবিধা ভোগ করতে দেখা যাচ্ছে বলে অনেকে অভিযোগ করছেন। অনেকে বলে যে এখন সরকারও নাকি জামাত চালাচ্ছে। আপনি সমালোচনায় কি বলবেন? না, আমি এইভাবে মনে করি না। এটা এত সরলীকৃত সিদ্ধান্ত দেওয়া যাবে না। জুলাই অভ্যুত্থানের পরে ডক্টর ইউনূস সরকারের উপর জামাতের একটা প্রভাব ছিল, এতে কোনো সন্দেহ নাই। এখন আমরা প্রভাব মুক্ত হয়েছে। এখন তো ইউনূস সরকার নাই, কিন্তু জামাতের প্রভাব কি মুক্ত হয়েছে? জামাতের মতো আছে। জামাত তো সরকার চালাচ্ছে না। এটা যারা বলে, কেন বলে আমি জানি না। জামাত সরকার চালাচ্ছে না, সরকার বিএনপি চালাচ্ছে। ওই সময়টা ছিল, ওই সময়টা জামাতের প্রভাব ছিল ডক্টর ইউনূস গভর্নমেন্টের উপর। এবং স্টুডেন্ট যারা ছিল তারা বেসিক্যালি জামাতের বি টিম ছিল। সবাই না, 3 জনের মধ্যে মানে আপনার মাহফুজ আলম জামাতের সঙ্গে রিলেটেড ছিল না, বাকি 3 জন ছিল। এটাতে এখন আমরা টের পাচ্ছি। এনসিপি তো জামাতেরই বি টিম বেসিক্যালি, এটা সবাই জানে। তো যে কারণে জামাতের প্রভাব ছিল, ওদের মাধ্যমে ছিল। ওই গভর্নমেন্ট অনেক কিছুই করেছে যাতে নাকি জামাতের সুবিধা হয়। কিন্তু এই গভর্নমেন্ট বিএনপি গভর্নমেন্ট জামাতের পারপাস সার্ভ করবে কেন? এটা বললে তো হবে না। হ্যাঁ, অনেকে বলে যে বিএনপির মধ্যে জামাতের গুপ্ত কিছু লোক আছে, লুকিয়ে আছে, যারা নাকি গুপ্ত বলা হয়। হ্যাঁ, এটা আছে, এটা আমি মানি, এটা আমি বিশ্বাস করি যে বিএনপির মধ্যে জামাতের লোক আছে। তাহলে তো তাদের প্রভাব এই দলে আছে। বাট আলটিমেটলি তো সিদ্ধান্তটা বিএনপি নিচ্ছে। প্রভাব তো থাকতেই পারে, কারণ দীর্ঘদিন জামাত প্রকাশ্যে তেমন একটা রাজনীতি করতে পারে না। আর জামাত একটা ক্যাডার ভিত্তিক দল হওয়াতে তাদের বিভিন্ন জায়গায় আছে। যেমন আমি একটা উদাহরণ, অনেকে আমাকে বলেন যে বাংলাদেশে যতগুলি মিনিস্ট্রি আছে, যতগুলি মন্ত্রী আছে, এই মন্ত্রীর 80% মন্ত্রীর পিএস, এপিএস এগুলি জামাতের লোক। এটা আমাকে একজন মানে বলার চেষ্টা করেছেন। তো বলার পর, শোনার পর আমি নিজেও কিছু চেক করে দেখার চেষ্টা করেছি যে ঘটনাটা সত্য কিনা। আমার কাছে মনে হয় যে উনি একদম ভুল বলেন নাই। এখন একটা মন্ত্রীর কার্যক্রমে কিন্তু জামাতের প্রভাব, মানে এই পিএস, এপিএস কিন্তু একটা ভূমিকা থাকে। তারা বলে স্যার এটাই দেখেন, স্যার এটা দেখেন। আপনি দেখবেন একটা বড় অফিসে না সবচেয়ে পাওয়ারফুল হলো ওই বস যিনি আছেন, তারপরে পাওয়ারফুল হলো তার যে গেটকিপার। তার যে গেটকিপার সে পাওয়ারফুল। কারণ আপনি দেখা গেছেন বলার জন্য, ওই গেটকিপার তো গেট খুলবে না, বলবে স্যার ব্যস্ত আছে। এখন স্যার ব্যস্ত আছে কি না আছে এটা তো আপনি বাইরে থেকে বুঝবেন না, কিন্তু গেটকিপার কিন্তু পাওয়ারফুল।
ওই স্যারকে যে 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 পিয়নটা যে চা দেয় সে পাওয়ারফুল। সে যে বলবে স্যার জানেন বাইরে এই যে মাসুদ কামাল বসে আছে, সে তো এখানে বসে বসে আপনার খুব সমালোচনা করতেছে। তারপর যখনই আমি যাব ওনার মাথার মধ্যে কিন্তু ঢুকবে মাসুদ কামাল তো এই করছে, আমার একটা পিয়ন আগে আগে বলে গেছে। তারা পাওয়ারফুল। তো মন্ত্রীর সঙ্গে যারা পিএস থাকে, এপিএস থাকে, দে আর পাওয়ারফুল। এবং সেই জায়গাগুলোতে জামাতের লোক আছে বলে অনেকে ইদানিং বলা বলি করছেন। আমি জানি না সরকার এটা কি হ্যান্ডেল করবে, এটা তাদের ব্যাপার। সরকার বিষয়গুলোকে বিচক্ষণতার সাথেই দেখবেন বলে আমাদের বিশ্বাস। এবার আমরা একটু সাম্প্রতিক একটা কথা নিয়ে অনেক সমালোচনার সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সচেতন নাগরিক রিটেনে আলোচনার ঝড় তুলেছেন, যেটা হচ্ছে শহীদ জননী জাহানারা ইমামকে নিয়ে রাকসুর একজন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহিদ হাসান তিনি একটা মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে জাহান্নামের ইমাম, শহীদ জননী জাহানারা ইমামকে তিনি জাহান্নামের ইমাম বলে সম্বোধন করেছেন। এই বিষয়ে আপনি কি বলবেন? এটা উনি ওনার মতো করে বলছেন, উনি যেভাবে ভাবেন। ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরেন একজন খুনের আসামি, তাই না, তাকে যে বিচারক মৃত্যুদণ্ড দিল, একজন বিচারক তার দিল লোকে মৃত্যুদণ্ড হবে। আবার আমি একটা এক্সাম্পল একটা নাম ধরে বলি, যেমন এরশাদ শিকদার ছিল খুলনার একজন খুনি ছিল, তাকে আপনার জাজ মৃত্যুদণ্ড দিল না। এখন যে লোকটা মৃত্যুদণ্ড দিল, যে জাজ দিল, সেই জাজকে এরশাদ শিকদারের ভাই, এরশাদ শিকদারের বউ, তারা তাকে কীভাবে দেখছে? ভালোভাবে দেখছে? দেখে নাই। আবার এরশাদ শিকদার যাদেরকে হত্যা করেছে সেই নিহত ব্যক্তির মা বাবা ভাই বোন তারা ওই জাজকে মনে করছে কি এটা আল্লাহর প্রতিনিধি, যে নাকি একটা সুবিচার করলো। তো এখন জাহানারা ইমাম যে কাজটা করছে, জাহানারা ইমাম করছেটা কি? জাহানারা ইমাম যে কাজটা করছে সে হলো যে ওই সময়ে যে ঘাতক দালাল যারা ছিল, বিশেষ করে রাজাকার অথবা আলবদর যারা ছিল, তাদের বিচারের ব্যবস্থা করছে। তাদের বিচারের জন্য একটা গণ আদালতের মতো তারা কিন্তু মানে করছে। এবং সেখানে এই যে মানে আপনার এই যে ৭১ ঘাতক দালাল যারা ছিল আর কি ওই সময়, তাদের যে বিচারটা শেষ পর্যন্ত হতে পেরেছে, তার প্রথম কাজটা কিন্তু জাহানারা ইমামরা করেছেন। কারণ ওনার তো নিজের সন্তানও মারা গেছে মুক্তিযুদ্ধে, কাজে উনি সেটা ইনিশিয়েট করছেন উনি। এবং ইনিশিয়েট করেছেন বলে দীর্ঘদিন এদেশে জামাত অথবা আপনার শিবির এরা খুব ভালো অবস্থায় ছিল না। এখন ওনারা এখন সুযোগ পেয়েছেন। আর কি ভালো থাকা ডিজার্ভ করতেন? ডিজার্ভ করতেন কিন্তু এটা উনি বলতে, ওনারা বলতে পারবেন, সমাজ বলতে পারবে, সমাজে যা হবার তাই হয়েছে, ওটা তো আর আমি বলতে পারি না। কিন্তু আমি মনে করেন আমরা সবাই কিন্তু সমাজের অংশ। ধরেন আমি একটা কথা বলি আপনাকে, অনেকেই মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছেন, অনেকে ব্যক্তিগতভাবে অপরাধ করেছেন, অনেকে নৈতিকভাবে অপরাধ করেছেন। ওই সময় একটা সরকার এসেছে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, ওনারা আবার এটাকে বিচারও করেছেন, কাউকে ছেড়ে দিয়েছেন, কাউকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, আবার কারো কারো বিচার করেছেন। তো ওইটাই হলো গিয়া বিচার শেষ। এরপর তো আমি প্রতিদিন তাকে নতুন করে বিচার করব না। যখন আপনি প্রতিদিন তাকে নতুন করে বিচার করতে বসবেন তখনই ঝামেলাটা হবে। এবং উনি ওই সময় আপনি একটা কথা ভাবেন তো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবাইকে কেন সাধারণ ক্ষমা করলেন? সবাইকে মানে যাদেরকে করার মতো করলেন, কী কারণে করলেন? কারণ উনি ওই সময় জাতিটাকে বিভক্ত করতে চান নাই। তো ওইটা ওই সময়ের সিদ্ধান্ত, ওই সিদ্ধান্ত ঠিক ছিল কি বেঠিক ছিল আমি কিন্তু 50 বছর পরে এসে আবার নতুন করে বিচার করতে বসবো না। হ্যাঁ, কারণ ওই সময় হয়তো উনি ওইটাই প্রয়োজন মনে করছেন, উনি করছেন। তো এখন যেটা হচ্ছে জানেন, এই জিনিসটা হয়েছে এই কারণে যে আমাদের এখানে চেতনার নামে বাণিজ্যটা হয়। মুক্তিযুদ্ধের চেতনার নামে বাণিজ্য হয়েছে, জুলাইয়ের চেতনার নামে বাণিজ্য হয়েছে। এই বাণিজ্য করতে করতে আমরা মূল জায়গা থেকে কিন্তু পিছিয়ে গেছি আর কি। যারা বলছে তাদের মতো করে বলছে। মানুষ তো অনেক কিছুই বলে, আমরা সংসদে, মহান সংসদেও দাঁড়িয়ে অনেক কথা বলতে দেখি যে একজন সংসদ সদস্য মানে যিনি আপনার জাহান্নামের ইমাম বলেছেন, যেটা ওটা ওনার রুচি, আমি ওনার সঙ্গে একমত না, একদমই একমত না। এটা ওনার রুচি, উনি বলেছেন। আমি বরং ওনাকে অত্যন্ত মানে একজন মানে কি বলবো প্রাজ্ঞ মহিলা হিসেবে চিনি। ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম। ওই সময় আমি সাংবাদিকতা করতাম, ওনার বাসায় আমি বহুবার গেছি, ওনার অনেক অনুষ্ঠানে আমি গেছি। যারা বলেছেন তারা তাদের মতো করে বলেছেন, তারা মোটিভেটেড হয়ে বলেছেন। আমরা যেটা বলছিলাম যে আমরা অনেকেই অনেক কিছু বলে ফেলি এবং মহান সংসদে দাঁড়িয়েও আসলে আমরা
স্লিপ অফ টাং বলে অনেক কিছুকে বলে থাকে। আমরা দেখেছি যে একজন শুনেন। এমপিকে আমরা দেখেছি, জামাতের এমপি আব্দুল মুনতাকিম, তিনি সংসদে বলেছেন তিনি মুক্তিযোদ্ধার সন্তান, পরে এটাকে তিনি স্লিপ অফ টাং বলে সংশোধন করার চেষ্টা করেছেন। আপনার কি মনে হয় যে মুক্তিযুদ্ধ নিয়ে যখনই আসে, কথা বলার বিষয়টা আসে, এই প্রসঙ্গে তারা নিজেদের বাবাকে মেরে ফেলছে, স্লিপ অফ টাং বলে এটাকে আবার সংশোধনের চেষ্টা করছে, এই বিষয়টা তাদের জন্য কিরকম? শুনেন, এটা হলো আর কি, জামাতের এমপিদের মধ্যে কতগুলি বিষয় আছে, দ্বিচারিতা আছে। যেমন আমি আপনাকে কতগুলি বিষয় বলি। মুক্তিযুদ্ধের সময় এখন যারা জামাত ইসলাম করেন, এখন যারা করেন, তারা কেউ ছিলেন না। এবার জামাতের আমিরই বলেছেন যে উনি যখন ছোট ছিলেন, কাজেই এরা কেউ মুক্তিযুদ্ধকে সরাসরি সেভাবে অংশ নিয়েছে, এরা সবাই রাজাকার ছিলেন, এটা বলা যাবে না। আজকে যাদের আপনি জামাত দেখেন, তারা কেউ কিন্তু এরা কেউ ফিজিক্যালি রাজাকার ছিলেন না। হয়তো এদের বড় ভাইরা ছিলেন, এদের দলের যারা আগের নেতৃবৃন্দ তারা ছিলেন, কিন্তু ওনারা কেউ ছিলেন না। তারপরেও ওনারা কিন্তু ওই মুক্তিযুদ্ধে তাদের ভূমিকাটাকে তারা কিন্তু ভুল হিসেবে আখ্যায়িত করেন না। তারা তাদের ওই ভূমিকার কারণে দেশের মানুষের যে ক্ষতি হয়েছে, দেশের মানুষ যে মারা গেছে, এটা নিয়েও তারা কিন্তু কোনো ধরনের ক্ষমা প্রার্থনাও করেন না। তার মানে তারা ওই মুক্তিযুদ্ধের সময় জামাতে ইসলামের ভূমিকার পক্ষে আছেন। তাদের মন মানসিকতার দিক দিয়ে তখন তাদের জন্ম হয় না অনেকের, যদি হতো তাহলে ওরা যারা করছে এরা তাই করত। এটা দেখেন, এটা একটা দিক। আর বিপরীত দিকটা কি, তারা বারবার বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেন তারা মুক্তিযোদ্ধা পরিবার থেকে আসছেন। অনেকে বলেন আমার ভাই মুক্তিযোদ্ধা ছিল, আমার বাবা ছিল, চাচা ছিল, মামা ছিল। এটা কেন বলেন? যে দলটা মুক্তিযুদ্ধের জন্য তাদের যে ভূমিকা, সেই ভূমিকার পক্ষে কথা বলছেন এবং ওই মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছেন না, তারা কেন বলার চেষ্টা করেন যে আমরা মুক্তিযুদ্ধ পরিবার থেকে আসছি? এটা এই কারণে বলেন, তারা রাজনৈতিক তাদের চিন্তাটা হলো আসলে আমাদের বাংলাদেশ বিরোধী চিন্তা, কিন্তু তারা জানেন যে বাংলাদেশের মানুষের এখনও মুক্তিযোদ্ধাদের প্রতি এক ধরনের সিম্প্যাথি, এক ধরনের ভালোবাসা কাজ করে। তারা এই ভালোবাসাটাও হারাতে চান না। অথবা আমি রাজাকার ছিলাম, যা করেছি ঠিক করেছি, এটা বলার সাহসও পান না। এই বলার নৈতিক জোরটা ওদের নাই। কাজেই তারা এভাবে মুক্তিযোদ্ধা পরিবারের লোক আমি, অতএব আমি যা করেছি ঠিক করেছি, এই কথাটা বলার চেষ্টা করেন। কিন্তু দুটোতে এক হয় না। একজন লোক স্বাধীনতার বিরোধিতা করছে, ওই বিরোধিতাকে এখন জাস্টিফাই করার চেষ্টা করছে যারা, সে যদি নিজেকে মুক্তিযোদ্ধা পরিবারের লোক হিসেবে প্রমাণ করতে চায়, তাহলে তো সে ডাবল অন্যায় করছে। যে মুক্তিযোদ্ধা পরিবার হইয়া তুমি কেন ওই রাজাকারের কাজটাকে সাপোর্ট করতেছো? তো তুমি তো ডাবল অন্যায় করলা ভাই। যাই হোক, আমরা এটা নিয়ে কথা বলতে গেলে বোধহয় প্রশ্নের উত্তর আরো বেশি দীর্ঘায়িত করতে হবে। আমাদের আরো বেশ কিছু প্রশ্ন আছে, আমরা শেষ দিকে চলে এসেছি প্রায়। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়াতে আমরা দেখেছি যে বনলতা এক্সপ্রেসের প্রদর্শনীটাকে বন্ধ করা হয়েছে, এবং এটি বন্ধ করা মানে আসলে মৌলবাদীর প্রভাবের যে একটা ইঙ্গিত দেয়, শক্ত প্রভাব রয়েছে আমাদের সাংস্কৃতিক অঙ্গনে, আমাদের পথ চলায়। সেটাতে আসলে সরকারের কি নিয়ন্ত্রণ নেওয়া উচিত নয়? বা সাংস্কৃতিক স্বাধীনতা কি আসলে যে কোনো দেশের মানুষের প্রাপ্য নয়? প্রাপ্য। সরকার কি নিয়ন্ত্রণ না নিতে পারে না এটার? সরকার কিভাবে দিবে নিয়ন্ত্রণটা? এই সিনেমাটা তো প্রদর্শিত হতে দেওয়া খুব বেশি কঠিন বড় মত প্রকাশের স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা, এটা একটা সুস্থ সমাজের খুব মৌলিক বিষয়, কিন্তু এটা থাকা উচিত। তো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এটা একেবারেই ছিল না। আবার আগের সরকারের আমলে যে খুব ভালো ছিল তাও না। দেখেন, একটা সমাজে না বিভিন্ন ধরনের মত থাকতে পারে। যেমন আপনার আওয়ামী লীগ সরকারের আমলে কেউ কি বঙ্গবন্ধুর সমালোচনা করতে পারতো? তো বঙ্গবন্ধু কি মানুষ ছিল না? কেউই সমালোচনার ঊর্ধ্বে নয়। সে ভুল করে নাই, ভুল করতে ওটা বলতে পারবো না, বলতে তো কেউ পারতো না। মানে তারা ওটা সংবিধানে ঢুকাই নিয়েছিল, এটা বলা যাবে না। তো ওইটা যেমন ঠিক ছিল না। আবার অন্তর্বর্তীকালীন সরকার আমলে কেউ হাসিনার প্রশংসা করতে পারবে না। হাসিনা কি কোনো ভালো কাজ করে নাই? করছে তো। পৃথিবীতে আপনি একটা মানুষ খুঁজে বের করতে পারবেন না যা সব খারাপ, আবার আরেকটা মানুষ খুঁজে বের করতে পারবেন না যা সব ভালো। তাহলে আপনি কারো সমালোচনা করতে পারবেন না, আবার কারো প্রশংসা করতে পারবেন না, কারো পক্ষেও বলতে পারবেন না। এটা তো হলো না রে ভাই।
এটা হলো না। তো এখন ওই ধারাবাহিকতা এখন কি কিছুটা হলো চলছে। এখন ধরেন আপনার, আমরা তো বলি যে ওই দিন দেখলাম যে একজন এমপি সাহেব বলতেছেন, রুবিন ফারহানা বলতেছেন যে বিএনপির মধ্যে সাংস্কৃতিক মনোভাবাপন্ন, সাংস্কৃতিকভাবে ভালো অবস্থায় আছে এমন লোকের অভাব। ওখানে একজন রবীন্দ্রসঙ্গীত গাওয়ার লোক ভালো নাই, একজন ভালো লোক নাই যে নাকি এরকম মানে সাংস্কৃতিকভাবে খুব উন্নত। এটা রুবিন ফারহানা বলেন, হয়তো উনি ওই দলে আগে ছিলেন, ওই দল তাদের পাত্তা দেয় না, তার তো একটা ক্ষোভ ছিল, ক্ষোভের কারণে বলছেন। কিন্তু ওনার কথাটা কি একদম মিথ্যা? একদম মিথ্যা কিন্তু না। আপনি যদি এইগুলিকে যদি না দেন, আপনি মানে কি বলবো এটাকে, এইভাবে যদি প্রতিরোধ করতে থাকেন তাহলে কি হবে? তাহলে কিন্তু এই যে বিএনপি এটা পারে না, বিএনপি আপনার সাংস্কৃতিক জগতে তাদের কোনো ভূমিকা নাই, তারা খুব ভালো করতেছে না, এই যে ধারণাটা, এটাই কিন্তু প্রতিষ্ঠিত হবে। বঙ্গবন্ধু এক্সপ্রেস আপনি দেখছেন কিনা আমি জানি না, এটা দেখছি, আমারই কোনো মুভি কিন্তু না। আমার কাছে আরেকটা একটু লম্বা নাটক মনে হয়েছে। তাতে কি আসে যায়? এটি নাটক না সিনেমা, সেটা তো আসলে আলাদাভাবে না, আমি সেটা বলছি, এটা কিন্তু তাড়াতাড়ি কিছু যায় আসে না। বিনোদন তো ছিল, এটা যার যে করছিল তার ব্যাপার। এখন আমি সব কিছু কি ভালো হবে নাকি? তার মতো তার হবে, কিন্তু তাকে সেটা করতে দিবেন না কেন আপনি? এক্স্যাক্টলি, এটা ভালো নাকি খারাপ সেই প্রসঙ্গে আমরা যেতেই পারি না, আমরা দর্শকদেরকে দেখার সুযোগটা দিতে পারি। তাকে সে করতে, আপনি এটা করতে দিবেন না কেন? আপনি তো বলতে পারেন না যে আমি কি দেখবো, আপনি বলতে পারেন না আমি কি খাবো, এটা তো আমার রুচি। আমি যদি কেউ দেখে দেখবে, কেউ না দেখে দেখবে না। কিন্তু যখন আপনি বলেন না কেউ এটা দেখতেই পারবে না, তখন তো এক ধরনের রেজিমেন্টেশন চলে আসে। এটা গণতন্ত্র না। এই গণতন্ত্র যে না, এটাই অথচ এই গণতন্ত্রটা থাকার কথা, এটাকে নিশ্চিত করার দায়িত্ব হলো সরকারের। সরকার এই জায়গায় ব্যর্থ হয়েছে। এবং ওখানকার যিনি স্থানীয় এমপি, তিনি টেনে বলতে গেছেন, তাকে ট্রল করা হয়েছে, তাকে নিয়ে নানা ধরনের কথা বলা হয়েছে। এগুলি কোনো মানে ভালো কথা না। এবং এই ব্যর্থতার দায় আলটিমেটলি সরকারের উপর বর্তাবে। রাজনীতির মাঠে নতুন একটি প্রসঙ্গ খুব ঝড় তুলেছে, সেটা হচ্ছে তুরাগ নদী। বিভিন্ন শোতে এটা নিয়ে আসলে অনেকে গুজব বলছিল, কিন্তু প্রথম আলো এবং বিডি নিউজের যে মূলধারার মিডিয়া, সেখানটায় যখন আমরা নিউজটা দেখেছি, তারপরে আসলে অনেক জায়গায় বলা হচ্ছে যে এটা নতুন কৌশলে গুমের চর্চা হচ্ছে, গণতন্ত্রের মুখ চেপে ধরা হচ্ছে। আপনার কি মনে হয় যে আসলে কি ঘটেছিল তুরাগে? দেখেন, আমি প্রথম আলো নিউজটা আমি খুব মন দিয়ে পড়ার চেষ্টা করেছি। ওখানে কতগুলি প্রশ্ন মানুষের মনে জন্ম নেবে। শুরুর দিকে আমার কাছেও মনে হয়েছিল যে এটা বোধহয় পুলিশের যে ভাষ্য সেটাই ঠিক সম্পূর্ণ। কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে যে না, পুলিশের ভাষ্য ঠিক আছে আংশিক, আবার যে অভিযোগগুলো উঠেছে সে অভিযোগগুলো যেভাবে উঠেছে সেভাবে না, ওটাও আংশিক। সবাই যার যার মতো করে একটু বাড়িয়ে বলেছে। এবং সবাই যেহেতু সোশ্যাল মিডিয়া এখন খুব পাওয়ারফুল, কাজে মানে রাজনৈতিক যে ব্যাখ্যাটা যেটা দেওয়া হচ্ছে সেটাই বেশি ছড়িয়ে গেছে। কিন্তু অনেকে এটাও বলে থাকেন যে আসলে যার রটে তা কিছুটা হলেও ঘটে। কিছু তো বটে, হ্যাঁ। তো 3টা মৃত্যুর সম্পর্কে জানা গেছে। একটা তো মানে নিছকই গোসল করতে যেয়ে মারা গেছে যে ভদ্রলোক, হোটেলে চাকরি করতো। তার বাবাও বলছে সে মেন্টালি একটু ডিস্টার্ব ছিল, তো আনস্টেবল ছিল। তো ওইটা মৃত্যুটাকে আমি রাজনৈতিক মনে করি না। আর যে দুটো আছে, এই দুটোর সঙ্গে রাজনীতির একটু সম্পর্ক আছে এভাবে আমার যেটা মনে হয় ঘটনা যেভাবে ঘটেছে, সেটা হলো তারা হয়তো মিছিলে ছিল, অথবা 23শে জুন যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, সে উপলক্ষে তারা কর্মসূচিতে ছিল। পুলিশের ধাওয়া খেয়েছে, ধাওয়া খেয়ে সামনে নদী পেয়েছে, নদীতে ঝাঁপিয়ে পড়ছে। এরকম ঘটনা আমরা দেশে আগেও বহু দেখেছি, যে পুলিশের ধাওয়া খেয়ে অনেকে যে নদীতে ঝাঁপিয়ে পড়ে, এবং ঝাঁপিয়ে পড়ার পর যারা সাঁতার না জানে তারা মারা যায়। এটা হতে পারে। কিন্তু আমার কথা হলো কি, পুলিশ হিসেবে ধাওয়া করবেই বা কেন? পুলিশের ধাওয়াটাই তো ঠিক না। মানুষ তার একটা মানে মিছিল করতেছে, তাকে ধাওয়া দিতে হবে কেন? তাকে ধরার জন্য ধাওয়া দিলে সে পানিতে ঝাঁপিয়ে পড়ছে, মারা গেছে, এটা তো পুলিশের কাজ না। এখন এই বিষয়গুলো আছে একদম, যে আপনি একদম ইগনোর করবেন তা ঠিক না। পুলিশ যেভাবে নিষ্পাপভাবে ব্যাখ্যা দিচ্ছে যে এই ধরনের কিছু ঘটনা ঘটেই নেই, এটা পুলিশের এই ব্যাখ্যাটা সঠিক না। আবার এটা নিয়ে যারা মানে বাড়াবাড়ি করছে, তুরাগের পানি লাল হয়ে গেছে সম্পূর্ণ, এরকম বলছে তুরাগের পানি লাল। তুরাগের পানি লাল না, তুরাগের পানি কালোই আছে। বাংলাদেশের পানি পরিষ্কার হয় না, তো ঢাকার আশেপাশে সব নদী তো আসলে গোসলের অনুপযুক্ত।
তো ওইটা অনুপযুক্তই আছে, কিন্তু সেটা রক্তের কারণে না, এটা পানিগুলি এমনি দূষিত এবং এটা আমরাই করছি, এটা পুলিশ করেনি। আর মানুষ যে দুজন যে বাকি দুজন আছে, ওই দুজনের ব্যাপারে সন্দেহটা গাঢ় হয়েছে। কেন, একটা ছেলে দেখলাম কি সুমন না কি যেন নাম, 17 না 18 বছর বয়স, তার বাড়িতে যে আচরণটা করা হয়েছে, তার মোবাইল ভেঙে ফেলা হয়েছে, তার ছবি ডিলিট করে দেওয়া হয়েছে, সব ছবি সরিয়ে ফেলা হয়েছে, এই জায়গাগুলো না একটু আমার কাছে অস্বাভাবিক লাগছে। তো এগুলোর থেকে মনে হয় তাদের উপর প্রচণ্ড চাপ ছিল এবং এই চাপটা সরকারের দিক থেকে আসছে সম্ভবত। তো সরকারের কাছ থেকে আমি এই ধরনের আচরণ আশা করি না। এবং এটা হয় কি, পুলিশ অনেক সময় এরকম করে, তারা সরকারকে খুশি করার জন্য, সরকারের পক্ষে নিজেদের অবস্থানটাকে আরও দৃঢ় করার জন্য দেখায় যে না কিচ্ছু না, সব ঠিকঠাক। এরা আসলে সরকারের ক্ষতি করে। এটা সরকারকে বুঝতে হবে যে পুলিশের যে অতি উৎসাহী ভূমিকা, মানুষকে মধ্যে আতঙ্ক তৈরির যে প্রচেষ্টা, এটা সরকারের জনপ্রিয়তাকে কমিয়ে দেয়। এটা সরকারকে বুঝতে হবে এবং অতি উৎসাহী পুলিশদেরকে থামাতে হবে। ভারতীয় ভিসা নিয়ে একটু কথা বলতে চাই যে ভারতীয় ভিসার আবেদন উন্মুক্ত করার পরে একদিনেই 1.5 লক্ষ আবেদন, কয়েক ঘন্টার মধ্যে 1.5 লাখ আবেদন জমা পড়েছিল। এত মানুষ ভারতে যেতে চায়, ভারতীয় ভিসার জন্য তারা আবেদন করছে, আবার আরেকদিকে কিন্তু এটার বিরোধিতা করা হচ্ছে। ভারতের বিরোধিতায় আমাদের বাংলাদেশের একটা বিশেষ গোষ্ঠী সবসময় তৎপর ভূমিকা পালন করছে, সুযোগে প্রয়োজনে ভারতে ঘুরে আসা, আবার ভারতেরই বিরোধিতা করা। বিষয়টা কেমন না? হ্যাঁ, এটা তো দ্বিচারিতা, এটা তো ডাবল স্ট্যান্ডার্ড, সবাই করে, তাই করে। দেখেন, আপনি বিদেশ যাবেন, বিদেশ যেতে গেলে যদি পর্যটনের জন্য যান, বেড়াতে যাবেন বিদেশে, আপনি কোথায় যাবেন? আপনার বাড়ির কাছে ভারত, সীমান্তের যেদিক দিয়ে পার হবেন ওখানেই ভারত। তাহলে আপনি ভারত হয়েই তো অন্য জায়গায় যাবেন। তাহলে ভারত তোমার সবাই যেতে চায়, ভারত একটা বড় দেশ, দেখার মতো অনেক কিছু আছে। আপনি সমুদ্রে দেখবেন, সমুদ্র আছে, পাহাড় আছে, সব আছে, মরুভূমিও আছে। তো আপনি তাহলে কোথায় কি দেখবেন? আপনি এগুলি দেখবেন, প্রকৃতি দেখবেন, ওখানে আছে। কাজে ভারত মানে আপনার পর্যটনের জন্য আমাদের এর চেয়ে ভালো কোনো দেশ হতে পারে না। তো লোকে সেখানে যাবে, এত বছর, গত 2 বছর ধরে কেউ যেতে পারে নাই, মানে আপনার ট্যুরিস্ট ভিসা ছিল না। তো সেটা হঠাৎ করে যখন ছাড়ছে, এই 2 বছরে যারা নাকি বঞ্চিত, তারা সবাই হুমড়ি খেয়ে পড়ছে। এটা কোনো অস্বাভাবিক ঘটনা না। তারা কেউ পাবে, কেউ পাবে না, ভিসা পাবে কি পাবে না সেটা অন্য ব্যাপার। এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা দেয়নি, আটকায় রাখছিল, এখন হঠাৎ করে ছেড়ে দিচ্ছে। তারা এখন বাংলাদেশের সঙ্গে হয়তো ভালো সম্পর্ক করতে চায়, হয়তো এই কারণে হবে। আর যারা ভারত বিরোধিতা করেছে এতদিন, তাদেরও কিন্তু ওই বিরোধিতা না, তারাও কিন্তু ভারত যায়, তারা নিয়মিতই যায়। ভারত বিরোধী বিখ্যাত লোক একজন আমাদের আছে বিদেশে, পিনাকি ভট্টাচার্য, সে প্যারিস গেছে, তো সে তো ভারত হয়ে গেছে, বিনা ভিসায় ভারতে গেছে, বিনা ভিসায় ভারতে যাইয়া ভারত থেকে আবার প্যারিস গেছে। কেমনে গেছে? পাখি আছে, তার কে পাখা আছে, উড়ে গেছে, ভারত থেকে ব্যবস্থা করে গেছে। সে তো বেসিক্যালি আমি তাকে বলছি, সে তো ভারতের চর, তো ভারতে যায়, সবাই যায়। সার্জিস আলম তার বাপকে ভারতে নিয়ে চিকিৎসা করেছে না? আরেক ভারত বিরোধী বিখ্যাত লোক, এই যে কি এখন একটা দৈনিক পত্রিকা করছে, দ্য ডেইলি ওয়াদা, শফিকুল আলম সাহেব ছিল, উনি আপনার চিফ অ্যাডভাইজারের ছিল, প্রেস সেক্রেটারি ছিল। দৈনিক ওয়াদার দেখেন আপনি, ওখানে নিচে লেখা আছে, ওটার যে আইটি বিশেষজ্ঞ ভারতের একটা প্রতিষ্ঠান, তারা ওটার মানে অনলাইনটাকে করতেছে, ম্যানেজ করতেছে। তো ভারতের বিরুদ্ধে ভারতকে গালি দেওয়া সহজ, কিন্তু ভারতকে আপনি ইগনোর করা কঠিন। তো আপনি পারবেন না, কেমনি পারবেন বলেন? আপনি বাংলাদেশে এই দেখেন, যত নেটফ্লিক্সের যত মুভি আছে, বাংলাদেশ দেখেন, আপনি প্রতিদিন দেখবেন টপ 10 যে থাকে না, টপ 10-এ দেখবেন ওখানে ভারতীয় মুভি আছে কমপক্ষে 4টা।